নমস্কার, পুরো 12th ম্যান পরিবারকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজকে আমাদের একটা বিশেষ শো, একজন বিশেষ মানুষকে নিয়ে। তিনি নিজেকে ফুটবল পাগল বলতেই বেশি ভালোবাসেন। তার অনেক পরিচয়। আপনাদের সকলের প্রিয়। কিন্তু আপনারা যারা এই শোটা দেখছেন, তাও আমি সিউর প্রত্যেকেই তাকে সবার ১ম এ একজন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ এবং তাদের কাছের মানুষই ভাবেন। আমি স্বাগত জানাচ্ছি ব্রাত্য দাকে। নমস্কার, নমস্কার, নমস্কার ওয়েলকাম দাদা। শতাবর্ত। অর্জুন দাকেও স্বাগত অর্জুন, জানাই। হ্যাঁ, অর্জুন, হ্যাঁ। ঈশানও আছে আমাদের সাথে। ঈশান আছে, হ্যাঁ, বাহ! ফুল টিম আছে। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার ব্রাত্যদা, নমস্কার, নমস্কার। নমস্কার। একদম ফুল টিম আপনাকে আজকে সাথে পেয়েছি। দাদার অল্প সময় আমরা আজকে পেয়েছি। খুব ব্যস্ত মানুষ, আপনারা সকলে জানেন। প্রশাসনিকভাবেও তিনি মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছে, যেটা আলাদা করে আমাদের বলার দরকার নেই। আজকে শুধু ফুটবল পাগল ব্রাত্য দাকে আমরা চাই এবং তার থেকে কিছু আমরা আলোচনা তো করবই, তার থেকে অনেক কিছু জানবো। প্রথম যে ব্যাপারটা, আজকে 12th ম্যানের পর্দায় যে দাদা আছেন, সেটার একটু সূত্রপাতটা আমার মনে পড়ছে এবং সেটা লোভ সামলাতে পারছি না, না শেয়ার করে আপনাদের সাথে। আমার কাছে হঠাৎ একদিন একটা মেসেজ আসে। আপনারা সকলেই জানেন, প্রখ্যাত সাংবাদিক অর্ক ভাদুরী আমাদের চ্যানেলে বহুবার এসছেন। অর্কর একটা মেসেজ, তো তোমার তোমার দ্বাদশ ব্যক্তির বন্ধুরা কি আমাকে এতটাই ব্রাত্য ভাবেন যে আমার কমেন্ট নেন না? আমি মেসেজটা দেখে, রসিকতায় ভরা মেসেজ, আমি প্রথমে বুঝতে পারিনি। তো দেখে আমি জিজ্ঞেস করি অর্ককে, এটা কি? বলছে এটা ব্রাত্যদার মেসেজ, তো তুমি কথা বলে নাও, দাদা দাদা তোমাদের শো দেখেন। তো এই এই কথাটা শোনার পরে এটা আমাদের টিমের প্রত্যেকের কাছে একটা বড় পাওনা যে দাদা আপনি আম, আপনার মতো একজন মানে আম, আমি প্রশাসনিক জায়গাটা, রাজনৈতিক জায়গাটাকে যদি সরিয়ে রাখি, আপনার মতো একজন মানুষ, তিনি এরকম ফুটবল পাগল এবং আপনার পরিচয় সব মানে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক আপনাকে কাছের মানুষ ভাবেন। তো সেই জায়গা থেকে আপনার 12th ম্যানের সঙ্গে প্রথম মানে কিভাবে দেখা বা কিভাবে আপনি 12th ম্যান প্রথম জানলেন, এবং সেই সেই গল্পটা দর্শকরা শুনতে খুব মানে ভালো লাগবে, কারণ তারা প্রত্যেকেই পরিবারের সদস্য, যারা দেখেন আমাদের রেগুলার ভিউয়ার, তাদের কাছে এটা খুব আনন্দের হবে। আপনার থেকে একটু শুনতে চাই। থ্যাংক ইউ শতাবর্ত, থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ অর্জুন। আমি তোমাদের তিনজনকে একসঙ্গে পেয়ে খুব এক্সাইটেড লাগছে। আমি সবাইকে তুমি বলছি, যেহেতু শতাবর্তকেও তুমি বলি, সেই জন্য ঈশান আর যদিও শতাবর্ত অর্জুন দা আপনি বলে শোয়ে, ঈশানকে তুই বলে, হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও আমি তিনজনকেই তুমি বলছি। আহ, আহ, এটা এটা নিশ্চয়ই মানে সম্বোধনের রাজনীতি এখানে ধর্তব্য হিসেবে ধরা হবে না আর কি। তো আমি বলছি যে না, আমি মানে কম বয়স থেকেই খুব খেলার ম্যাগাজিন পড়তাম, খুবই খেলার ম্যাগাজিন পড়তাম, মানে খেলার আসর, খেলার কাগজ, খেলার কথা, খেলা, এরকম আমি আমি সাবস্ক্রাইব করতাম। ইনফ্যাক্ট আমি আমার আমার বাবা ছোটবেলাতেই আমাকে, আমার উৎসাহ দেখে আমি বাবাকে বলতাম এই বই চাই, ওই বই চাই। আগে সব বিভিন্ন বন্ধুদের বাড়ি পড়তাম। এবার দলবদলের সময়টা কি হতো, এই পত্রিকাগুলো, এই 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 আমাদের কম বয়সে, তোমরা আরো ছোট আমার, কিন্তু আমাদের কম বয়সে এই খেলার যে দলবদলের সময়টা একটা উত্তাল হয়ে উঠতো। মানে 83-তে আমার এখনই মনে পড়ছে যে প্রসূন ব্যানার্জি এবং প্রসূন প্রসূন ব্যানার্জি এবং প্রশান্ত ব্যানার্জি, একজন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার, একজন মোহনবাগানের মিডফিল্ডার, এরা দুজনেই এক ক্লাবে খেলবেন বলে ঘোষণা করলেন, এবং সেটা নিয়ে একটা প্রায় 3 মাস ব্যাপী একটা প্রচন্ড কাগজগুলো একটা উন্মাদনা দেখালো। শেষ অবধি প্রশান্ত ব্যানার্জি ইস্টবেঙ্গলে থেকে গেলেন, প্রসূন ব্যানার্জি মোহনবাগানে থেকে গেলেন। প্রশান্ত দলবদল করলেন পরের বছর, মানে 1984-তে উনি মোহনবাগানে চলে গেলেন। প্রশান্তর সেই চলে যাওয়ার বেদনা আমার এখনো, তখন আমি ক্লাস 10-এ পড়ি, হ্যাঁ, আমি এখনো বহন করি। যাই হোক, তো আমি তো এই এই ডিজিটাল ওয়ার্ল্ডে তোমরা যেমন স্বচ্ছন্দ, আমি অনেক পরে ঢুকেছি, হ্যাঁ। তো আমি এরকম দলবদলের সময় এগুলো আমি দেখতাম কোনটা কি ভালো। তো একদিন তোমাদের আলোচনাটা বোধহয় একটা ম্যাচের পর, মোস্ট প্রবলি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের পরেই তোমাদের আলোচনাটা একটা, মানে যেহেতু তোমাদের আলোচনাটা খুবই মানে শৈল্পিক হয়, আমি বলবো যে ফুটবল শিল্পের দিকে তোমাদের অনেক কিছু ঝোঁক থাকে, যদিও তোমরা তিনজনেই উদগ্র সাপোর্টার। আমি অর্জুনকে তো
মনমান সাপোর্টারের কমেন্টের সঙ্গে মানে রিয়েল অর্জুন ভার্চুয়াল কমেন্টের সঙ্গে তর্ক করছে। ওই আমার আমার মনে পড়ছে যে একজন হামাগুড়ি দেওয়া বা হাত দিয়ে বল আটকানো, ফুটবলের নাম আর করছি না, সেই প্রসঙ্গে একজন সমর্থক বোধহয় বলে এবং তা অর্জুন তার সঙ্গে ওখানে তর্ক করতে শুরু করে। যদিও তোমরা তিনজনের সমর্থক, কিন্তু আলোচনার মধ্যে এক ধরনের খুব শালীনতা এবং এই যে ডিজিটাল ওয়ার্ল্ড, মানে যেখানে একটা সারাক্ষণ মানে মানে একটা কাইন্ড অফ তো কলতলা, একটা ট্রোলিং হয় ইত্যাদি, সেখানে এই অন্যরকম আলোচনা পেলে সেটা আমার আমি আমি সেখানে আটকে যাই। তো তখন থেকে আমি তোমাদের ফলো করতে শুরু করি। ফলো করতে করতে আর 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 আমি এই 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 গতবারের আগের বার থেকে আমি আবার ইস্ট বেঙ্গলকে বা আইএসএল কে আমি নিয়মিত ফলো করতে শুরু করছিলাম, কারণ আইএসএল আমার কাছে প্রধানত যেটা ছিল এবছর সেটা প্রমাণিত হয়েওছে খানিকটা, প্রধানত একটা মানে ফাটকা বাজার ছিল। আমি ওটাকে একটা বড় একটা ফাটকা বাজার হিসেবে দেখতাম। মানে যত না ফুটবল, তার থেকে আমার মনে হতো যে গ্যাম্বলিং বেশি হচ্ছে। সেইটা নিয়ে একটা আইএসএল নিয়ে আমার একটা এক ধরনের বাঙালি মধ্যবিত্ত আড়ষ্টতা ছিল। কিন্তু আমি দেখলাম যে এটা এইভাবে চললে আমি তাহলে আমি আমি রিক ভ্যান উইঙ্কেল হয়ে যাব, আমি রিয়েলিটি থেকে বেরিয়ে যাব। তো আমি তখন এই আইএসএল যখন ফলো করতে শুরু করলাম, একই সঙ্গে আমি তোমাদেরও ফলো করতে শুরু করি। আর আর সে বছরটা ওই মানে তুঙ্গে মহেশ নাওরেন সিং মানে নন্দকুমারের সেই গোল, মানে এটা ২ বছর আগে। তখন থেকে আমি নিয়মিত আইএসএল বা আবার আবার কলকাতা ফুটবল ফলো করতে শুরু করি। ওই নন্দকুমারের গোলের দিন আমিও মাঠে ছিলাম। হ্যাঁ, এই 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 ডান দিক থেকে যেটা কেটে ও ঢুকলো, মানে বিখ্যাত ডুরান্ড কাপের বিখ্যাত গোল। তো তখন আমি তোমাদের শো নিয়মিত দেখতাম, আরো দু একটাও যে দেখি না তা নয়, কিন্তু তোমাদেরটা আমায় আকর্ষণ করতে বেশি। আর আমি একমাত্র তোমাদেরটাই আমি কমেন্ট করতাম। তা ৩-৪ দিন পর দেখি এ কি রে ভাই, শতাবর্ত আমার নামটা একবার দেখলো, দেখে একটা হোঁচট খেলো, খেয়ে পাশ কাটিয়ে চলে গেল। মানে এটা কেউ একটা মজা করছে, বা আসলে কেউ একটা ঠাট্টা করছে, অন্য নামে একটা এটা কেউ একটা পাঠাচ্ছে, এইরকম মানে মানে দুবার আমি ওকে ঢোক গিলতে দেখেছি। তখন আমি এই আমার এক বন্ধু আছে অর্ক দেব, ছোট ভাই আমার বন্ধু, সাংবাদিক। তো তাকে আমি বলি যে তুমি কি এদের চেনো? তখন বলল, না তুমি যার কথা বললে মিস্টার ভাদুড়ি, তাকে ও চেনে। বললাম তাহলে বলো তো যে আমি এরকম কমেন্ট করি বলে সত্যি করেন নাকি? বললাম হ্যাঁ, আমার ওরা এত প্যাশনেটলি খেলাগুলো নিয়ে কথা বলে, আমার আমার তো মনে হয় যে আমি ওখানে অংশগ্রহণ করি, পার্টিসিপেট করি। তারপর একটা ক্লাবের একটা প্রোগ্রামে আমার সঙ্গে শতাবর্তর আলাপ হয়ে যায়। হ্যাঁ, শতাবর্তর সঙ্গে যখন আলাপ হয়ে গেল, তখন তো এই ডিজিটাল ওয়ার্ল্ড নিমেষে রিয়েল হয়ে গেল আমার কাছে। হ্যাঁ, তো তখন আমি আমি সেই মতি নন্দীর উপন্যাস, বিখ্যাত উপন্যাস 'দ্বাদশ ব্যক্তি', সেটাও খেলা নিয়েই ছিল। অপূর্ব উপন্যাস, 'টুয়েলথ ম্যান', 'দ্বাদশ ব্যক্তি'। তো নামটা খুব সুন্দর দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেটার সঙ্গে ঢুকে পড়লাম। তা এইভাবেই এই এই তা অর্জুন আর ঈশানের সঙ্গে আমার আজকে ১ম কথা বলা কথা হচ্ছে। আমি দুজনের বক্তব্যই খুব মন দিয়ে শুনি। শতাবর্ত মূলত দোহারের কাজ করে, মূলত খবর দেয়। কালকেও যদি মানে বলতে গিয়ে বলল না কোন নাইজেরিয়ান না ব্রাজিলিয়ান কে আসবে, সেটা স্ট্রাইকার আমরা সকলে খুব উদগ্রীব হয়ে আছি যে এই লিকপিকে হামিদ এবং অল্প হেঁটে হাঁপানি হয়ে যাওয়া জাপানির বিদায়ের পর, হ্যাঁ, কে কে দুজন আসছে সেটা কালকে শতাবর্ত বলতে গিয়েও বললো না, কিন্তু আমরা না, সকলেই আমরা খুব এখনই উদগ্রীব হয়ে আছি খবরটা কবে পাবো। স্ট্রাইকার তো দরকার, হ্যাঁ, স্ট্রাইকার তো অবশ্যই দরকার। অবশ্যই হ্যাঁ, দাদা, ইস্ট বেঙ্গলের বর্তমান জায়গা তো আসবোই, ওটা নিয়ে অনেকটা কথা আছে এবং দর্শকরা সেই জায়গাটা তো আপনি কিভাবে দেখছেন ওটা একদম শেষ প্রান্তে আসবো, কিন্তু একটু শুরুতে জাস্ট আপনাকে যেহেতু পেয়েছি আমরা, ফুটবল পাগল মানুষ হিসেবে আপনাকে চিনি। আপনি এই ক্রিকেট সর্বস্ব দেশে নিজেকেও ফুটবল পাগল বলে পরিচয় দিতে ভালোবাসেন, কিন্তু না কেন, আপনার এই এই যে তোমরা ফুটবল প্রেমের, এক সেকেন্ড থামাচ্ছি, সরি শতাবর্ত। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে একবার হ্যাঁ, আমাদের গায়ক বন্ধু মনোময়কে তোমরা অনুমান, এনেছিলে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মনোময় হ্যাঁ কত সুন্দর করে কথা বলল এবং এবং খেলাটা, আমার মনে হয় অনেক মানুষই আছেন যারা অন্য পেশায় আছেন, যারা কখনো খেলার মধ্যে ওই যে ছোটবেলায় ওই যে একটা গোলাকার বল এবং সেটা সবুজ মাঠের মধ্যে একটা জালে গিয়ে আঘাত করছে, এর মধ্যে এমন একটা ভিজুয়াল আছে, এটা সারা পৃথিবীর ভিজুয়াল আসলে। হ্যাঁ, যেটা একটা সবুজ মাঠের মধ্যে দিয়ে একটা ডোরা কাটা বল সেটা গিয়ে একটা জালে গিয়ে আঘাত করছে, এই ভিজুয়ালের কোনো তুলনা হয় না। এইটা অসাধারণ। আর পৃথিবীতে আর অন্য কোনো খেলায় নেই।
হ্যাঁ, এই ভাবা যায় না আর কি। হ্যাঁ, সরি আমি তোমায় আটকেছি, বলো। আমি না, একটা ওই জাস্ট জায়গাটাই। হ্যাঁ, হ্যাঁ, সরি, আমি সুন্দর লাগলো। আপনার কি এটা মনে হয় না যে মানে 90 মিনিটের মধ্যে এতগুলো ইমোশনের উত্থান পতন, সেখানে কান্না, হাসি, ক্রোধ, সেখানে সবকটা ইমোশন, মানে এত কম সময়ের মধ্যে এই উত্থান পতন, এটাও কোনো খেলার মধ্যে নেই, মানে যেটা এবং আনপ্রেডিক্টেবিলিটি, এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং যা সারা পৃথিবীর মানুষ হয়তো জানিয়ে মারামারি করছে, ধর্ম বলুন, রাজনীতি বলুন, বা অন্য যা কিছু এলিমেন্টস আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে আমার খুব মজা লাগে, আমি আমি কোনো রাজনৈতিক আলোচনায় যেতে চাই না, কিন্তু ধরা যাক যে এই মুহূর্তে যে এই আমাদের সঙ্গে নাকি বাংলাদেশের একটা সম্পর্কে একটা স্ট্রেন যাচ্ছে, কিন্তু Right. যখন ওরা খেলছে যে গোলে মিতুল লার্মা, ইজ এ বৌদ্ধ, স্টপার তপু বর্মন, হ্যাঁ, ফরওয়ার্ডে সমিত সোম, আবার আমাদের স্টপারে খেলছে আনোয়ার আলী, ফরওয়ার্ডে খেলছে রহিম আলী। একদম। তখন এই যে এইসব এই যে মানে আমাদের এই তৈরি করা ন্যারেটিভ, এই একটা আমি ফুটবলের সব এবং ভুল হয়ে যায়। তাদের একটাই লক্ষ্য, টু স্কোর আ গোল। টু স্কোর আ গোল। সে তখন ও কার হয়ে খেলছে, match. কেন খেলছে, দেশভাগ মানে কি, ধর্ম মানে কি, রাজনীতি মানে কি, এগুলো ঊর্ধ্বে উঠে যায় খেলাটা। হ্যাঁ, এই একটা অসম্ভব খেলা, এবং বর্ণ বৈষম্য মাঝে মাঝে এই ফুটবলে আসার চেষ্টা করেছে। সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়ে বলে, চাই ওইসব সাদা কালোর ব্যাপার এখানে নিয়ে আসবি না, ওটা তোরা যেখানে করছিস কর, এই ফুটবল মাঠে আনবি না। হ্যাঁ, তো এইগুলো তো ঘটেছে, বারবার ঘটেছে। তো ফুটবল হচ্ছে সেই যেখানে সারা পৃথিবীর ইমোশন, ওই ঈশান যেটা বললো যে ওই 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 নাটকীয়তা এবং আনপ্রেডিক্টেবিলিটি, যে আমি এই এই সুপার কাপের টাইব্রেকার শুরু হচ্ছে যে আমি নিশ্চিত যে ফার্স্ট গোল গিল, গিল অবশ্য মানে আমি জানি না কালকে আমার মনে হচ্ছিল অর্জুন যখন বললো জর্দান গিলকে নেওয়া হচ্ছে, তাহলে কোন তার প্রফসুকান গিল না জর্দান গিল, কোন গিল নিয়ে গিলগামেশ হচ্ছে, আমি আমি বুঝতে পারছিলাম না। তো তারপর যাই হোক, কিন্তু ওই যে প্রথম মিনিটে আমাদের পক্ষে যেটা এলো, আবার শেষে গিয়ে বিপক্ষে চলে গেল, কিন্তু টাই ব্রেকারে তাও তো আছে। কিন্তু গোটা ম্যাচ জুড়ে আমি শেষ বিশ্বকাপের যে ফ্রান্স বা আর্জেন্টিনার যে উত্তেজিত যে ম্যাচটা, ওই উত্তেজনা ভরা ম্যাচটা, মানে ওই যে মানে নিমেষে কারো কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমার তো ধারণা অনেক আর্জেন্টিনিয়ান বা ফরাসি লোকের মানে হৃৎপিণ্ড সেই বন্ধ হয়ে গেছিল। আমরা এনজয় করছিলাম, কিন্তু যারা সাপোর্টার্স তারা তো প্রায় হৃদয় এবং হৃৎপিণ্ড দুই হাতে নিয়ে বসে আর কি। একদম। দাদা, যেটা আমরা মানে এই শুরুর দিকটা যেটা আপনার থেকে একটু জানতে চাই যে আপনার এই ফুটবল প্রেমটা এবং তার মধ্যে প্রোটাগনিস্টের মতো ইস্ট বেঙ্গলের ঢুকে পড়াটা ঠিক কিভাবে, আর আমরা এই যে রেগুলার ইস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করি না, এই আলোচনাটাকে আমরা একটা সুন্দর শব্দবন্ধে বাঁধতে পেরেছি এই শেষ কয়েকদিন আমাদের এই কার্নিভালের মধ্যে সময়। অর্জুনদারই সেটা কৃতিত্ব, যেটা এটাকে আমরা ইস্ট বেঙ্গল যাপন বলছি। তো আপনার কাছে এই একদম ইস্ট বেঙ্গল প্রেমটা শুরুটা কিভাবে, এবং এই ছোটবেলা থেকে এখনকার ইস্ট বেঙ্গল যাপনটা আপনার কাছে কিভাবে হয়েছে, এইটা যদি একটু ওইটা ছেড়ে দাও শতাবর্ত, কেন এটা আমার ধারণা যারা বঙ্গালী টোলায় বড় হয় তাদের কাছে ফুটবল, হ্যাঁ, সিগারেট খাওয়া বা লুকিয়ে সিনেমা দেখা, এগুলোর সঙ্গে ফুটবল এত ওতপ্রোত হয়ে জড়িয়ে থাকে তাদের জীবন যাপনের সঙ্গে। ওই কম বয়সে ওই খেলার কাগজগুলো কেটে আরাধ্য ফুটবলারদের ছবি কাটা, তাদের ঘরের মধ্যে পোস্টার হিসেবে টাঙানো, এবং তারপর স্কুলের মাঠে একটা প্রচন্ড একটা বৃষ্টি, সে বৃষ্টির মধ্যে যখন একটা বাংলা মিডিয়ামের ছেলেরা বা এমনকি এখনো তারা খেলে নিশ্চয়ই, ফুটবল খেলতে নেমে পড়া, এগুলোর মধ্যে এটা আমার ধারণা এটার মধ্যে একটা গতানুগতিকতা আছে। এখানে আমি নিজের মানে ফুটবল কি করে আমার জীবনে ঢুকলো, আমার মনে হয় এটা হাজার হাজার মানুষের জীবনে যেভাবে ঢুকেছে, যারা এই পশ্চিমবঙ্গের এই নরখণ্ডে যারা দেখেছে যে যাদের যাদের কৌম চেতনার মধ্যে 11 সালে শিল্ড জয় আছে, বা 6বার ইস্টবেঙ্গলের লিগ জয় আছে, মোহামেডানের 5বার লিগ জয় আছে, যারা এই কৌম চেতনা, যে কমিউনিটি ফিলিং নিয়ে আমরা যারা বেঁচেছি, আমাদের মধ্যে ফুটবল প্রায় একটা ওই 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 মানে আমি কি বলবো, একটা 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 মানে আকাশের ধ্রুবতারা হয়ে ভেতরে, হৃদয়ের ভেতরে বেঁচেছে, এক্সিস্ট করে আমাদের আমাদের ওই যাপনে, বেঁচে থাকার মধ্যে, ওই রাজনীতিতে, ওই 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 কফি হাউসের টেবিলে, ওই ফুটবল খেলার মাঠে,
ওই ম্যাগাজিন সংগ্রহ করার মধ্যে, একটা লুকিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার মধ্যে, দুর্গাপুজোর নবমীর দিন থিয়েটারে রিহার্সাল দেওয়ার মধ্যে বা শো করার মধ্যে, এসবের সঙ্গে কিন্তু ফুটবল কোনো না কোনো ভাবে বাঙালি জীবনে জড়িত হয়ে আছে। ফলে এটা হাজার হাজার মানুষের যা গল্প, লক্ষ লক্ষ মানুষের যা গল্প, আমার গল্প তার থেকে খুব আলাদা কিছু হবে না। এ নিয়ে আমার একটা লেখাও আছে। আমি বরং উৎসাহী দর্শককে বলবো, সেটা যদি সময় পান তো পড়বেন, না পড়লেও ক্ষতি নেই, কিন্তু একই গল্প। ফলে আমার গল্পটা এখানে গৌণ। আমি বরং মানে তোমরা তিনজন কিভাবে একত্রিত হলে? তোমরা কি মাঠে আলাপ হয়েছে তোমাদের, না তোমরা পুরনো বন্ধু ছিলে? অর্জুন দা যদি একটু বলেন এটা আমাদের আলাপ। এবং অর্জুন দা মিউট আছে, অর্জুন দা মিউট আছে। আমরা কেউ কাউকে কোনোদিনও চিনতাম না। আমার সঙ্গে শতর প্রথম সাক্ষাৎ হয় খেলা দেখতে গিয়েই। আমি সেদিন বাবাকে নিয়ে, আমি বাবার সল্টলেক স্টেডিয়ামে গেছিলাম, তো তখনই শতর সঙ্গে আমার দেখা হয়। তার আগে অন্য একটি চ্যানেলে আমাদের ওখানে ডিসকাশনে দুই একবার কথা বলবো না, আমরা একে অপরের কথা শুনেছি, কিন্তু তারপরে আমরা যখন মাঠে আমাদের দেখা হয় সে তখন থেকেই আমাদের পরিচয়। এবং ঈশানকে আমি একদম ওই যেরকম ভাবে মণিমাণিক্য খুঁজে পাওয়ার মতো ওই ফেসবুক থেকেই ওকে ফলো করে ওর ওর লেখা, ওর গান, ওর সবকিছু দেখে আমার ঈশানকে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং ওর সঙ্গে খেলা নিয়ে আলোচনা করি এবং একদিন বলি। তখন আমরা জাস্ট শুরু করেছি, মানে আমাদের তখন কি কোনো মানুষই খুব একটা চেনেন না, মানে খুব বেশি হলে 200-300 লোক আমাদের ফলো করেন, জানেন। তখন তারপরে ঈশান আমাদের সমস্ত আলোচনার পরে ঈশানেরও খুব ভালো লাগে আমাদের সঙ্গে কথা বলে, তো আমরা একত্রিত হয়ে তখন সেই থেকে 12th ম্যান করা, এবং আস্তে আস্তে তো মানে মানুষ একটু একটু করে জুড়েছেন। এখনো জানি না, অনেকটা হয়তো আমরা এই 3 বছর সময় বেশ খানিকটা পথ পেরিয়েছি, কিন্তু এখনো আমাদের মনে হয় যে অর্জুনদার কথায় যে আমরা যে সাধনাটা করি সেটা করে চলেছি আমাদের জায়গা থেকে, 12th ম্যানের জায়গা থেকে, কিন্তু আমাদের দল যে যতক্ষণ না সেই কাঙ্ক্ষিত রাস্তায় পুনরায় আবার ফিরে আসছে এবং আগের সেই সাফল্যের এত ইতিহাস সেইগুলো এই তোমাদের পেছনে যে ক্যাপশনটা, মানে আবেগের সংক্রমণ ঘটাও, এরকম যদি বাংলা করি, পাস অন প্যাশন, এইটা আমার মাঝে মাঝে দেখলে মনে হয় যে তোমরা কি পাশাপাশি ঘরেই আছো। আমার মাঝে মাঝে ইলিউশন তো, কেন তোমাদের দুজনের পেছনের ক্যাপশন পোস্টার এক, ঈশানের আবার একটা অন্যরকম সেটা ব্যাকগ্রাউন্ড তার পেছনে আছে। আর একটা বাচ্চা ছেলে মাঝে মাঝে আসে, হ্যাঁ, সে আরো ইমোশনাল, সেও আবার ওই প্যাশন নিয়েই এসে বসে। তাই এই প্যাশন এটা কিভাবে দুজনের পেছনে থাকলো আরেকজনের পেছনে নেই, আমি নেওয়া হয়নি, তাই নিয়ে উঠতে পারি না। আমার ক্ষেত্রে আমাদের দর্শকদের একটা অভিযোগ থাকে যে আমি জয় ইস্ট বেঙ্গলটা কেন বলি না সেসব। এবার আমি এটা কোনো স্লোগানে ঠিক সেভাবে বলি না, মানে সেটা জয় ইস্ট বেঙ্গল হোক, হাই হিটলার হোক, সেটা কোনো কিছু আমি বলছো না, জয় গুপ্তাও বলছো না, এটাই তো জয় গুপ্তা। আচ্ছা, দাদার থেকে কয়েকটা একটু ছোটখাটো মুহূর্ত একটু শুনে নি। সেটা হচ্ছে যে আপনার মানে অনেকটা সময়, যে সময়টা আপনি মানে লাল হলুদের এই রোমান্টিসিজমের বেশ সময়কালটা ধরে এনজয় করেছেন, সেই সময় পিকে বনাম অমল দত্ত একটা বড় চ্যাপ্টার, এবং সেই দ্বৈরথটাকে আপনি কিভাবে দেখেছেন, এবং প্রদীপদার সঙ্গে আপনার অনেকটা সময় সান্নিধ্য কেটেছে, তো সেখান থেকে যদি টুকরো একটা দুটো গল্প যদি আপনি শেয়ার করেন দর্শকদের ভালো লাগবে, যদি আপনার মনে হয়। সান্নিধ্য কেটেছে। আবার অমল দত্ত কিন্তু একটা অদ্ভুত লোক ছিল। দেখো, এইটা শুরু হওয়ার আগে অর্জুন আমার একটা থিয়েটারের কথা এই আজকে এখানে ভার্চুয়ালি আমায় বলছিল, অশালীন বলে আমার একটা থিয়েটার ছিল, তা সেটার একটা শোয়ে আমি শুনলাম গিরিশ মঞ্চে অমল দত্ত দেখতে এসছেন, এবং উনি তখন মোহনবাগানের কোচ, একা এসে একটা কোণে বসে আছেন। তো আমি শোয়ের পর গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তারপর উনি ওই শোটা আবার বিজন থিয়েটারে দেখতে এলেন। ঠিক আছে, এবার অমল দত্তের এই একটা নানা রকম বিষয়ে যে আগ্রহ, এবং একটা যে ওই ফুটবল, খালি ফুটবল নয়, মানে ফুটবল ছাড়াও বাঙালি জীবনে আর যা যা গ্যাজেটস আছে, মানে অন্তত বিশ্বায়নের আগে বাঙালি যেগুলোকে বিশ্বাস করতো যে আমি যখন
পড়াশোনা করছি তার সঙ্গে একটু রাজনীতি সচেতন হতে হবে, ফুটবল খেলতে হবে, কবিতা লিখতে হবে, কফি হাউসে গিয়ে আড্ডা মারতে হবে। এইগুলো অমল দত্তের মধ্যে আমি খুব মানে নিবিড়ভাবে দেখেছি। পিকে ব্যানার্জির সঙ্গে আমি একটা অনেকটা সময় কাটিয়েছি, কারণ আমি একটা টেলিভিশনে এক সময় একটা টক শো ডিরেক্ট করতাম প্রাইভেট চ্যানেলে, নবীন বনাম প্রবীণ বলে। সেখানে প্রদীপ দা অ্যাঙ্কার ছিলেন, আর আমার কাজ ছিল তাকে বাড়ি থেকে তুলে নিয়ে শুটিং এর সময় স্টুডিওতে যাওয়া, অনেক বছর আগের কথা বলছি। আর প্রদীপ দা ম্যারাথন টকার, মানে উনি যা বলতেন, যে কথা বলতেন, মানে আমি মাঝে মাঝে আমার বিস্ময় মনে হয় আমি হাসবো না কাঁদবো, এবং প্রদীপ দা বলেই যেতেন। তা দারুণ দারুণ অ্যানেকডোট প্রদীপ দা আমায় বলেছেন। এদের দুজনের আমার ধারণা যে এরা দুজনেই যেটা এনজয় করতেন একই সঙ্গে। যদি আমি শুনেছি আরতি ব্যানার্জি, অমল দত্ত কোনো কমেন্ট করলে প্রদীপ ব্যানার্জি সম্পর্কে নাকি খবরের কাগজটা সেদিন পড়তে দিতেন না, মানে প্রদীপ ব্যানার্জির স্ত্রী পিকে দাকে পড়তে দিতেন না। হ্যাঁ, কিন্তু আমার নিজের ধারণা দুজনেই একটা কিন্তু মানে ওইটার মধ্যে একটা বৈরিতা যেমন ছিল দুজনের, আবার মিডিয়া হাইপটা কোথাও ওনারা উপভোগও করতেন, মানে দুটোই একসঙ্গে বিলং করতো। মানে বিশেষত সেটা 97-এ ফেডারেশন কাপ, সে বিখ্যাত সেমিফাইনাল, সেইটা একটা তুঙ্গে গিয়ে উঠেছিল যখন ওই চুমচুম শশা টমলেট এগুলো বলতে শুরু করলেন, এবং ম্যাচের দিন সকালে প্রদীপ দা এরকম ভয়ঙ্কর একটা পেপ টক দিলেন, হ্যাঁ, দিয়ে ভোকাল টনিক দিয়ে। তো সেই ম্যাচটা তো আমি মাঠে ছিলাম, হ্যাঁ, সেটা আমি জানি না তোমরা কেউ মাঠে ছিলে কিনা, সেদিন থাকার কথা নয়, ছিলে? আচ্ছা, বাহ বাহ বাহ। হ্যাঁ, তো সে সাংঘাতিক ম্যাচ, এবং ইস্টবেঙ্গলের গোলে খেলেছিল এজেন্ডা, হ্যাঁ, সে কেনিয়ান এসেছিল সামি এমিলোর সঙ্গেই। তো তো সেদিন মানে প্রদীপদার এজেন্ডাই ফলেছিল। আবার ফাইনালি গিয়ে ব্রুনো কুটিনহো ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়, সালগাঁওকে হারিয়ে দেয়। আমি যুবভারতীতে এখনো গেলে ওই স্পটটার দিকে তাকিয়ে থাকি, জানেন, আমার ছোটবেলার সেই ওই গোলের শটটার আতঙ্ক, এবং পুরো স্টেডিয়ামের ওই রকম ফুল স্টেডিয়াম স্তব্ধ হয়ে যাওয়া, ওই সিনটা আমাকে এখনো হন্ট করে। মানে ওই ব্রুনো কুটিনহো যেখান থেকে শটটা মেরেছিল, ব্রুনোকে না অনেক সিংহের মতো দেখতে ছিল, হ্যাঁ, হি ওয়াজ লুকিং লাইক আ লায়ন, এরকম বড় বড় চুল, ওই বাইরে থেকে যখন মারলো, হ্যাঁ, সেটা একটা সাংঘাতিক। তখনও কিন্তু আমার মধ্যে, মানে এখন সত্যি বয়স বেড়ে যাওয়ার কারণে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে দ্বৈরথ, হ্যাঁ, সেটা এখনো খুব মানে মানে হন্টিং। কিন্তু আগে যেমন মোহনবাগানের প্লেয়ারদের ভালো লাগতো। আমি আজকেই ভাবছিলাম যে ইন্ডিয়া টিম কেন রহিম আলীকে খেলাচ্ছে, ইন্ডিয়া টিম কেন জেসিন টিকে বা আমাদের সোহেল ভাট। আমি সোহেল ভাটের মতো, হ্যাঁ, এইরকম প্লেয়ার খুব মানে এত ছটফটে স্ট্রাইকার, কেন এরা ইন্ডিয়া স্কোয়াডে চান্স পায় না? খালিদ জামিল কেন ওদের নিচ্ছেন না? আমার কাছে এখনো একটা রহস্য। তো এই কিছুদিন আগেও তোমরা আলোচনা করছিলে রাহুল ভেকে নিয়ে, শতাবর্ত একটা বড় আপডেট দেয়, অর্জুন রাহুল ভেকের খেলার পুরো চুলচেরা পোস্টমর্টেম করে। কিন্তু আমি তখন ভাবছিলাম যে তুমি যে আমার যে ইস্টবেঙ্গল যাপনের কথা বলছো, যে আমি অলোক মুখার্জি, বলাই মুখার্জি, শ্যামল ব্যানার্জি, বা আরো যারা সেই সময়, সুধীর কর্মকার আরো আগে, মানে এই ধরনের সাইড ব্যাকদের কথা আমি ছেড়ে দিলাম। এই নতুন শতাব্দীর শুরুতেও, মানে ধরো সাইড ব্যাক পাওয়া যাচ্ছে না একটা ক্লাব, শেষ অব্দি রাকিবের কোনো বিকল্প নেই, রাকিব চোট পেলে লালচুনুঙ্গাকেই রাইট ব্যাকে খেলাতে হবে। এটা মানে ধরো সুরকুমার সিং, লোরেন্দ্র সিং, ফাল্গুনি দত্ত, এই সাইড ব্যাকরা এই শতাব্দীর শুরুতেও ছিল। স্ট্রাইকার যে পাওয়া যাচ্ছে না, স্ট্রাইকার চিরকাল ভারতবর্ষ বা বাঙালি সে স্ট্রাইকারের অভাবে ভুগেছে। আমি তো, আমার একটা লেখার বিষয়ই ছিল যে এটা বাঙালি মনস্তত্ত্বে আমার ধরনের জিন কোথাও নিহিত আছে, যে কেন বছরের পর বছর শ্রেষ্ঠ গোলকিপারগুলো আমরা পয়দা করে গেলাম, সনদ শেঠ থেকে শুরু করে ভাস্কর গাঙ্গুলি, তনুময় বসু, অতনু ভট্টাচার্য, দেবাশিস মুখার্জি, হেমন্ত ডোরা, বা আরো যারা আছেন, কেন আমরা স্ট্রাইকার পয়দা করতে পারলাম না? এটা কি বাঙালি জীবনের আত্মরক্ষা? স্বাধীনতা, দেশভাগ, এই যে বাঙালি খালি আত্মরক্ষা করে এলো, বাঙালি অ্যাটাকে যেতে ভয় পেল, হ্যাঁ, এই জন্য কি আমাদের স্ট্রাইকার ইনস্টিংটা আমাদের জীবনে কম? এটা নিয়ে আমার একটা চিন্তা বা একটা লেখাও আছে। তো আমি এই যখন এই দলবদল টদবদল আবার আলোচনা হয়, তুমি শতাবর্ত দারুণ দারুণ আপডেট দেয়। এখন অনেক মানে যাকে বলে পোস্ট গ্লোবালাইজেশন, অনেক নতুন নতুন কয়েনেজ এসে গেছে, সেগুলো আমি শিখিও।
মানে তখন হয়তো বলা হতো যে প্রথমের দিকে হাফব্যাক, পরে মিডফিল্ডার। এখন হয়তো আরেক একটা তার নতুন একটা কয়েনেজ চলে এসছে। তো এগুলোর Right. মধ্যে দিয়ে যখন যায়, তো আমি এই শতাব্দীর শুরুতে এত সাইড ব্যাক কাকে কোন ক্লাব খেলাবে ভালো বুঝতে পারছে না। মানে যদি সুরে মুসা ইস্টবেঙ্গলে থাকে, তাহলে সুরকুমার মোহনবাগানে যাবেই। মানে রাইট ব্যাকটা খেলবে কে? আর আমাদের এই টিমের এইরকম দশা হলো যে একটা রাইট ব্যাকের আমার সাবস্টিটিউট নেই, মানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, 34 বছরের ভেকেকে ক্লাব ভাবছে আনবে, কেন আনবে, এবং 3 বছরে কন্ট্রাক্ট করবে ভাবছে। তার মানে 3 বছর পরে হয়তো আরো 7 বছরে কন্ট্রাক্ট করলো, 44-এ হয়তো গিয়ে ভেকে রিটায়ার করলেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো, মানে কেন তখনও সাইড ব্যাক ওঠেনি, রাইট ব্যাক ওঠেনি তখনও, কি করা যাবে? এইগুলো আমার মনে হয় পেইনফুল। এইগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু আমার মাঝে মাঝে এখনো খেলা দেখলে অবাক লাগে, না বাঙালি ফুটবল কেন নেই, সেই নিয়ে আর হাপিত্তেশ আর হাউতাস আমার আমি পরের প্রশ্নটা দাদা এটাই, যে আপনি বলেন যে জেভিয়ার পায়াসের মধ্যে আপনি পিভি বিষ্ণুর উত্তরসূরি দেখতে পান, মনবীর সিং এর মধ্যে হারজিন্দারের ছায়া দেখতে পান। ইভেন আপনি এটাও বলেছেন যে 50-এর দশকের দাঙ্গার সময় কলকাতার উপর সেরকম ব্যাপক প্রভাব না পড়ার অন্যতম কারণ ছিল বাঙালির ফুটবল প্রেম, এবং বিশেষ করে লাল হলুদের সমর্থকদের আহমেদ খান, সালেদের প্রতি আহমেদ খান অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই সেই আপনি যখন এখন দেখেন যে মানে ফুটবল প্রতিভার আগে বাঙালি না কেরালা না বাইরের রাজ্য, এই নিয়ে তর্ক হয়, আমরা তর্ক করি, প্রাক্তনরা খেলোয়াড়রা যখন এটাকে বড় করে প্রাধান্য দেন, এবং বাঙালি উঠে আসছে না দেখে এটাকে এটার গভীরে না গিয়ে যখন এইটাকেই প্রায়োরিটি দেন যে বাইরের ছেলেদের কেন খেলানো হবে, এটাকে কিভাবে দেখেন? মানে প্রতিভা থাকা সত্ত্বেও আপনি নিজে আপনার একটা ইন্টারভিউ আমি শুনছিলাম, সেখানে মোহাম্মদ সুহেলের খেলা দেখে আপনি মুগ্ধ হয়েছেন, বাহরিন ম্যাচে ইন্ডিয়ার হয়ে গোল করা দেখে। পিভি বিষ্ণুর খেলা দেখে আপনি মুগ্ধ হন, সেখানে প্রতিভার জায়গায়। লিগে দারুণ কয়েকটা গোল করলো বাঙালি ছেলেটা, রেনবো না, আরে সাহিল হরিজন। হ্যাঁ, সাহিল হরিজনের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। ওই গোলটা তো বোঝা যায় না। ইস্ট বেঙ্গল তো চিরকাল মানে সব সব জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে প্লেয়াররা এসে মানে লাল হলুদ গরিমাটাকে এগিয়ে নিয়ে গেছেন। এটাকে কিভাবে দেখেন? মানে যখন এটাকে একটু মানে অন্য চোখে দেখা হয়, মানে বাঙালি উঠছে না প্লেয়ারদের এই জায়গাটাকে সামনে রেখে। না, দুটো শিফটিং পয়েন্ট আমি বলবো। এক হচ্ছে যে এই শতাব্দীর শুরুতে সৌরভ গাঙ্গুলির মহানায়ক হয়ে ওঠা, যেটা আমি আগেও বলেছি যে আমার সময়ে আমি টপ ফর্মে কৃষাণুদেকে দেখছি, কেননা তার সামনে একটা আইডল ছিল, তার নাম সুরজিৎ সেনগুপ্তর সামনে একটা আইডল ছিল হয়তো পরিমলদের সামনে একটা আইডল ছিল তুলসীদাস বলরাম বা চুনি গোস্বামী। হ্যাঁ, এই যে আইডলহীনতা, মানে আমি যাকে দেখি, আমি একটা মফস্বল শহরে আমি সকালবেলা প্রায় খালি পেটে একটা জল না খেয়ে প্রায় আমি বর্ধমান লোকাল ধরবো বা মেন লাইন নৈহাটি লোকাল ধরবো। এই ইন্সপিরেশনগুলো জীবন থেকে ক্রমশ চ্যুত হতে শুরু করলো, ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, এবং বাঙালি মধ্যবিত্ত সে কিন্তু ফুটবল খেলা থেকে পুরোটা ক্রিকেটে শিফট করে গেল। ক্রিকেটে যে শিফট করলো, মানে 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 যদি এই রবি হাঁসদা বা বুধিরাম টুডু বা এই আমাদের এই যে স্টপারটি চাকু মান্ডি, এদের সঙ্গে যদি আমি 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 70 বা 80 পদবিগত তফাৎ যদি লক্ষ্য করি, তাহলে আমি বুঝতে পারবো যে বাঙালি মধ্যে আমি চাকুমান্ডির উঠে আসাটা ওয়েলকাম করি। মানে ওই বা আমাদের রবি হাঁসদার ওই মানে শেষ মুহূর্তে নেমে ইস্ট বেঙ্গলের ওই রাইট ব্যাককে দুটো ওই মানে সোলো টাচে হেলিয়ে দিয়ে বেরিয়ে গেল, ওটাকে আমি ওয়েলকাম করি। কিন্তু আমি চাই যে রবি হাঁসদার সঙ্গে মিহির বসুর একটা কালমিনেশন ঘটুক। আমি চাই চাকুমান্ডি যেমন ফুটবল খেলছে, চাকুমান্ডির পাশাপাশি আমি রঞ্জন দেখতে চাই, বা 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 আমি অমিত দাসকে দেখতে চাই, বা ষষ্ঠী দুলেকে দেখতে চাই, বা দীপঙ্কর রায়কে দেখতে চাই। এই যে বাঙালি মধ্যবিত্ত ক্রমশ ফুটবল থেকে যে সরে গেল, তার কারণ বিশ্বাস করলো ক্রিকেটে বেশি পুঁজি। আমাদের বড় কর্তারা, আমি সেদিনই একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কম বয়সে
তুমি যাদের কথা বললে শতাবর্ত, 78 সালে সাব্বির আলী প্রথম টাটা স্পোর্টস থেকে ইস্টবেঙ্গলে সই করে। জেভিয়ার পায়াস পরের বছর সন্তোষ ট্রফি খেলার পর প্রিমিয়ার টায়ার্স থেকে মোহনবাগানে সই করে কেরালা। সে বছরই হরজিন্দর সিং জেসিটি থেকে ইস্টবেঙ্গলে এসে সই করে। দেবরাজ মহারাষ্ট্র থেকে ইস্টবেঙ্গলে এসে যোগ দেয়। কখনো কেউ সেই সময় শুনেছে যে, বা সাউথের থেকে নাজিব এসছে 1980-তে, আমি তো পায়াসের কথা বললাম। অর্থাৎ কলকাতা মাঠে বরাবর বাইরে থেকে ফুটবলার এসছে। কিন্তু আমি জাস্ট জানতে চাইছি যে একটা আমাদের কম বয়সে একটা জোক আমরা শুনতাম যে কি পাঞ্জাবি ট্রাম কন্ডাক্টর ইত্যাদি ইত্যাদি, আমি আর সেই জোকটার বলছি না, ওটার মধ্যে একটা রেশিয়াল দোতনা আছে। কিন্তু ওই গুজরাটি ফুটবলার কেউ নাম শুনেছে কোনোদিন? কেউ দেখেছে? অংশুমান গায়কোয়াড় থেকে কিরণ মোড়ে গুজরাটি ক্রিকেটারের কথা আমরা বলতে পারি, কিন্তু গুজরাটি ফুটবলার কলকাতায় খেলতে এসছে বা টাটা স্পোর্টসে খেলতে গেছে বা ওরকে মিলসে খেলতে গেছে বা সালগাঁওকারে খেলতে গেছে, এরকম কোনো গুজরাটি ফুটবলার কি কেউ দেখেছে? তাহলে যে জাতটার ফুটবল নিয়ে কোনো প্যাশন নেই, যেখানে ফুটবল খেলার কোনো চর্চা নেই, তারা যদি ফুটবলটা নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে 3 বছর পর এখন এই মরা আইএসএল আমরা দেখতে যাচ্ছি। এবং কে বা প্রাণ করিবেক দান, বা কে বা আগে পলাইবেক, সেই নিয়ে এই 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 যে ক্যাওসটা হচ্ছে, খুব স্বাভাবিক কথা। এটা অনেকে এআইএফএফ কে দোষ দিচ্ছে। আমি মনে করি এটা একটা শিফটিং অফ দ্য পুঁজি। কেননা মানে গুটখা আর পানপরাগ ঠিক করেছিল যে মূল পুঁজিটা ক্রিকেটেই থাকবে। ফুটবলে পুঁজি যদি না আসে, ইমামিকে দোষ দিয়ে কিছু লাভ নেই। যতক্ষণ না পুরো গোটা ফুটবলের রক্ত সংবহনে গোটা দেশে এই ধরনের টাকা পয়সার যোগান যতক্ষণ না হচ্ছে। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যদি ওড়িশা এফসি যদি এবছর আইএসএল না খেলে, তার বড় কারণ হচ্ছে ওটাই রাজ্য সরকার চালায়, এবং রাজ্য সরকার যে চালায় তার সে রাজ্য সরকারের পরিবর্তনের কারণ হচ্ছে ওড়িশা এফসি না খেলা। অর্থাৎ কোথাও যে সরকারের পেট্রোনাইজেশন, সেটা ওখান থেকে সরে যাচ্ছে। অথচ মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি গোপবন্ধু সাহু ইস্টবেঙ্গলের গোলকিপার, তার কথা ছেড়ে দিচ্ছি। আমি বলছি যে আরসি প্রকাশের মতো ওড়িয়া ফুটবলার মনমানে এসে দুর্দান্ত পারফর্ম করেছে। আরো অনেক ওড়িয়া ফুটবলার কলকাতায় এসে খেলেছে। হ্যাঁ, অর্থাৎ উড়িষ্যারও একটা ফুটবলের লিগে আছে। কিন্তু যারা ফুটবল খেলতে চাইছে, আসলে তাদের ওইসব ম্লান মুড়ো মুখে দিতে হবে ভাষা, শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। সেই ভাষা আর আশা কে দিতে পারে? আমার এখন মনে হয় বিশ্বায়নের পর পুঁজি যেভাবে রোল করে, হ্যাঁ, গোটা ভারতবর্ষ জুড়েই রোল করে, ফুটবলে যতক্ষণ না সেটা না হচ্ছে, আমাদের এই বাংলায় আমরা কেন বাঙালি মধ্যবিত্ত ফুটবল খেলছে না, কেন বাঙালি মধ্যবিত্ত থিয়েটার করছে না? হ্যাঁ, মানে এটা যেখানে পরিষ্কার কথা, আমি যদি যে কাজটা করছি তার জন্য যদি একটা সম্মানজনক অর্থ আমি যদি না পাই, অন্য কাজ করে আমি যদি পাই, আমি কেন করব? এটাই তো মূল কথা। ফলে বাঙালি জীবনকে, আমি তো সঞ্জয় সেনের নেতৃত্বে গতবার সন্তোষ ট্রফির জয়টা একটা বড় ল্যান্ডমার্ক বলে মনে করি। ডিপারচার বলে এখনো মনে করছি না। ইট ইস নট এ ডিপারচার, বাট ইটস এ ল্যান্ডমার্ক, যে অনেকদিন পর এই দারুণ খেললো। এই নিয়ে কি সত্যি আর হাউতাশ করার কোনো মানে আছে শতাবর্ত বা অর্জুন? এটাকে তো তাকিয়ে দেখতে হবে, মানে আমাদের দেখতে হবে। এবং নীরও বেহালা বাজাচ্ছেন এবং রোম পুড়ছে, রোমের পোড়া আমাদের চামড়ায় অনুভব করতে হবে, রোমের পুড়ে যাওয়া রোমে অনুভব করতে হবে আর কি, রোমকূপে এই আর কি। একদম দাদা, একদম। মানে আমি বেশি সময় আর নেব না, দুটো পার্ট। আমার একটা জিজ্ঞাসা আছে। আমার একটা মারাত্মক আবেগের জায়গা আছে থিয়েটার নিয়ে। ইভেন আমি এই উত্তরবঙ্গে এখন নাট্যমেলা হচ্ছিল, তো আমি তো আমার ওয়াইফকে প্রতিদিন টানতে নিয়ে গেছি। আমার এটা জিজ্ঞাসা যে উইঙ্কেল টুইঙ্কেল নাটকে যখন বাবা আর ছেলের মধ্যে সেই কনভারসেশন হচ্ছে, যেখানে ছেলে 2002 সালে দাঁড়িয়ে বাবাকে বলছেন যে এই শব্দবন্ধগুলোর সাথে কি আপনি পরিচিত? বাবা বলছেন না, আমি পরিচিত নই।
সেখানে তিনি ম্যাকডাওয়েল মোহনবাগান কেন বলছেন, কিংফিশার ইস্ট বেঙ্গল কেন বলছেন না? এটা আমার আপনার কাছে জিজ্ঞাসা রয়েছে। ম্যাকডোয়েল মোহনবাগানই বলেছি, কিংফিশার ইস্ট বেঙ্গলই বলেছি। আচ্ছা, ও ম্যাকডোয়েল মোহনবাগান কেন বলেছি, কিংফিশার মোহনবাগান কেন বলিনি, এই কিংফিশার ইস্ট বেঙ্গল কেন বলিনি? এটা ভালো প্রশ্ন, ইটস বিউটিফুল কোশ্চেন ঈশান। যারা উইঙ্কেল টুইঙ্কেল দেখেনি বা পড়েনি হয়তো বুঝতে পারবে না। সম্ভবত উইঙ্কেল লাস্ট শো, আমি জানি না ওটা লাস্ট শো ছিল কিনা, গিরিশ মঞ্চে শোটা হয়েছিল 2010 বা 9 এরকম সময়, আমি 9 বা 10 পড়ি বা 11, আমি জানি না ওটাই শেষ শো কিনা। অনেক দিন বাদে উইঙ্কেল টুইঙ্কেল শো ছিল গিরিশ মঞ্চে, তো আমার বাবা আমাকে টানতে টানতে নিয়ে গেছিলেন। তো আমি সম্ভবত আমি এই সেটাই দেখেছিলাম, সেটা প্রায় 2010 সালে, তখন অনেকগুলো আর কি চেঞ্জ ছিল। কিন্তু আমি পরবর্তীকালে যখন 2002 এনএসডি রেকর্ডিংটা দেখেছিলাম, তো তখন থেকে আমার আপনাকে এই জিজ্ঞাসাটা রয়েছে। হ্যাঁ, বোধহয় আমার মনে হচ্ছে আমার সংলাপটা পুরোটা ভুলে গেছি, মনে হচ্ছে তার আগে কোনো ময়ের অনুপ্রাস ছিল, সেটা মিলিয়ে বোধহয় ম্যাকডোয়েল মোহনবাগান বোধহয় বলেছিলাম, এরকম হতে পারে, এরকম এরকম একটা কিছু হতে পারে। কিন্তু ভালো প্রশ্ন। কিন্তু তোমরা আমরা তো আসলে আমি তোমাদের রোজ রাতে আলোচনা মাঝে মাঝেই শুনি, আর আমার মনে হয় যে আমরা একটা বৃহৎ মানে আশা আবেগের আকাঙ্ক্ষা, আমাদের আমাদের ছোট ছোট আকাঙ্ক্ষা, আশা, আমাদের উত্তেজনা, মনমান সাপোর্টারদের ক্ষেত্রেও হয়তোবা যে আমরা বৃহৎ মর্গে বসে আছি, যেখানে আশা আকাঙ্ক্ষাগুলোকে আমরা নিয়ে ডিসেক্ট করছি। এই মর্গকে আবার ময়দানে ফিরিয়ে আনতে হবে। মানে কি করে এখানে আবার সেই পুরনো পুরনো উন্মাদনা হয়তো ফিরবে না, কারণ মানে যে 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 সনদ শেঠকে ভালোবেসেছে, আর যে তরুণ বসুকে ভালোবেসেছে, বা যে ভরদ্বাজকে ভালোবেসেছে, বা যে ভাস্কর গাঙ্গুলিকে ভালোবেসেছে, তাদের সময় আলাদা, দিন আলাদা। তার তার সে সে একরকম করে দৌড়ে গিয়ে তরুণ বসুর মাথায় টুপি দেখেছে, কেউ হয়তো ভাস্করের পারমারের দিকে তেরে যাওয়া দেখেছে। হ্যাঁ, এগুলো সব তাদের জীবনে এক একটা আলাদা আলাদা মুহূর্তের মতো ঘটে গেছে। এখন একটা নতুন মুহূর্ত, নতুন সময়, নতুন টাইম। কিন্তু আমার তো এখনো, আমি এদের যখন খেলা দেখি, এদের অনেক আমার প্রফেশনাল লাগে, লেস প্যাশনেট লাগে, কিন্তু ডেডিকেটেড অনেক বেশি বেশি বলে মনে হয়। আর 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 মানে আমার যদি কেমন আশা ব্যক্তিগত দেখছেন এই বছর ইস্ট বেঙ্গলে? এই স্ট্রাইকারের উপর নির্ভর করছে। আর আমার ধারণা বয়স হয়ে গেছে, খুব মুডি, যে কোনো, আমি আগেও বলেছি প্রতিভাবান মানেই খানিকটা মুডি হবে। নন্দকুমার শেখারকে টিমে 15 মিনিট হলেও খেলানো উচিত বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। মহেশ ক্রমশ ফুরিয়ে আসছে অবশ্যই, কিন্তু আমার ধারণা মিগুয়েলের পাশে মহেশকে যদি ঠিক পজিশনটা দেওয়া হয়, আর আমার মনে হয়েছে যে কুয়াদ্রাত, যতই আমাদের সাপোর্টাররা কুয়াদ্রাতকে গালমন্দ করুক, কারণও ছিল, হয়তো বা কারণ ছিল, কিন্তু কুয়াদ্রাত তাও একটা বিষ্ণুকে তুলেছে, একটা সিকে আমানকে টাইম স্পেস দিয়েছে, জেসিন টিকে নামানোর চেষ্টা করেছে, সায়নকে খেলিয়েছে। মানে একটা নতুন প্লেয়ার অস্কার ব্রুজো খেলিয়েছে, যে 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 অদীক্ষিত, যে অপরীক্ষিত, একজনও নেই। তো এদের যদি এই বিশেষত জেসিন টিকে যদি পাঞ্জাবকে লোন ডিলে দিয়ে দেয়, সেটা একটা ভয়ঙ্কর ভুল হবে। জেসিনকে রাখা উচিত, সিকে আমানকে ফিরিয়ে আনা উচিত, তৈরি করা উচিত। এদের মাথায় রাখতে হবে যে এরা, আমার নিজের ধারণা, এরা বিনো জর্জের উপর মেন্টালি অনেক বেশি ডিপেন্ডেন্ট। হয়তো ওর উপর ভরসা করেই এরা একটা এত দূরের শহরে একটা খেলতে এসছে, কম বয়সী ছেলে, এরা বিপথে চলে যেতে পারে, একটু বেপথু হতে পারে। কিন্তু এদের জন্য যে আলাদা একটা কেয়ার দরকার, একটা প্রোটেকশন দরকার, একটা ভালোবাসা দরকার, সেটা অস্কার বিজেতা অস্কার কতটা দেখাবেন তার ওই ঘন দাড়ি গোঁফ নিয়ে, সেটা আমার সন্দেহ থেকেই যাচ্ছে। এদের জন্য যে একটা আলাদা যে প্রোটেকশন দরকার, এটা আমি অর্জুন আবার দাড়ি গোঁফ শুনে, আমি কিন্তু অর্জুন তোমায় বলিনি। হ্যাঁ, তোমার বিশ্লেষণ কমেন্টে লিখেছিলাম অর্জুন, তুমি অর্জুন বুঝেছিলাম, মানে এমন এমন অর্জুন সব মোক্ষম জায়গাগুলো অর্জুন আর ঈশান ধরে, ভাবা যায় না আর কি। এবং ঈশান কালকে যে কথাটা বলেছে, এটা আমি আরেকবার বলতে চাই, যে মেসি বৌলিকে ছাড়াটা আমার মনে হয় যে আমাদের ঠিক হয়নি। যদি আমি অর্জুনের যুক্তিটা মেনে নিচ্ছি, দুজনেই লেফট ফুটার, হ্যাঁ, কিন্তু ডিমন্টিকাসের আগে মেসি বৌলিকে রাখলে হয়তো বা আজকে আমাদের যে হাউতাসটা বা অপেক্ষাটা তৈরি হচ্ছে, এবং আবার আবার কি, আর আমাদের যেমন মানে নন্দলালের মন্দ কপাল, এলো ফেলিসিও ফোর্বস, এলো ভিক্টর ভাস্কুইজ, হ্যাঁ, তারা কি কি মানে আমার ধারণা স্ট্রেচার নিয়ে, ক্রাচ নিয়ে উঠছে,
প্লেনে যখন ওঠে আমার ধারণা প্লেনের তলায় ক্রাচটা ঢুকিয়ে রেখে তারপর নেমে আবার কোনো রকমে এসে আবার গাড়িতে উঠে যায়। ওই ক্রাচ স্ট্রেচারওয়ালা প্লেয়ার হামিদ আহাদের ক্ষেত্রেও তাই হয়েছে। হামিদ পরিষ্কার বোঝা যাচ্ছিল প্রথম দুটো ম্যাচ দেখে যে চোট লুকিয়ে হামিদ খেলছে, হ্যাঁ, এবং ভয় পাচ্ছে, অ্যাটাকিং থার্ডে যেতেই ভয় পাচ্ছে যে কোন স্টপার আবার কি মেরে দেবে। হামিদের চেহারাটা দেখে খুব আশাপ্রদ, কিন্তু পেহলে দর্শনধারী পিছে গুণবিচারী তেরা হয়নি আর কি। ইনভিনসিবলকে কেমন লাগছে? কাকে? কেভিন আমাদের দুর্ধর্ষ। আমি স্যামি ওমেলোর ছায়া দেখতে পাচ্ছি ওর মধ্যে। স্যামি ওমেলো বা উগাউপারা নয়, কেভিন সিভিল আরো ঠান্ডা মাথার, আরো বিধ্বংসী, আরো পেনিট্রেটিং, এবং আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে যে ধরনের উদগ্রতা থাকে, যে রাফনেসটা থাকে, একদম কন্ট্রোল। আমার ধারণা ইউরোপে অনেকদিন খেলার জন্যই ওর মধ্যে এক ধরনের পেশাদারি ভারসাম্য এসে গেছে। হ্যাঁ, আমার খুব ভাল লেগেছে কেভিন সিভিলেকে। আমার মিগুয়েলকেও খুবই ভাল লেগেছে। আমার বরং রাশিদকে মনে হচ্ছে মাঝে মাঝে ও একটু ওর মধ্যে ওই প্যালেস্তাইনেরই কবি, ওকে দেখে আমার হিজাজি মায়েরকে দেখে তাই মনে হতো, মনে হতো পুরো খলিল জিব্রান, পুরো প্রফেট এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, তো মানে এর রাশিদের মুশকিল হচ্ছে মাঝে মাঝে খেলা থেকে হারিয়ে যায়, একটু আনমাইন্ডফুল। হ্যাঁ, ওর ওই দার্শনিক গোছের একটা ব্যাপার আছে, যেটা পেন অর্জির মধ্যে ছিল। মাঝে মাঝে খেলা থেকে না পেন অর্জি হারিয়ে যেত, এর মধ্যেও সেটা আছে। সেইটা খুব চিন্তা, শঙ্কার লাগে আমার। রাইট দাদা, একদম শেষ পর্যায়ে আমরা 18 তারিখ আমাদের এই ছোট্ট জার্নির একটা প্রথম প্রচেষ্টা 3 বছরের। 18 তারিখ তোমরা কি করছো শতাবর্ত? 18 তারিখ আমরা একটা মানে আমাদের সঙ্গে যারা যুক্ত, আমাদের বৃহত্তর পরিবার, তাদের কিছুটা অংশ, মানে সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব না, তাদেরকে নিয়ে আমরা একটা ইস্ট বেঙ্গল কার্নিভালের মতো করছি, যেখানে একদিনের একটা ইস্ট বেঙ্গল যাপনের অভিজ্ঞতা দিতে চাইছি। সেখানে দশক ধরে ইস্ট বেঙ্গলের সাফল্য যেমন বর্ণনা থাকবে, আমরা পিকনিকে ডিজে বাজাই, সেই ডিজে থাকবে, ডিজে ইস্ট বেঙ্গলের গানের সঙ্গে কমেন্ট্রিকে মিক্স করে বাজাবে। যে সমস্ত কমেন্ট্রি শুনে আমরা ছোটবেলা থেকে মানে আমাদের গায়ের লোম খাড়া হতো, সেই সমস্ত কমেন্ট্রি মিক্স করে তারা বাজাবে। এছাড়াও অন্যান্য দুটো অ্যাওয়ার্ড থাকছে, আরো প্রচুর অ্যাক্টিভিটিস থাকছে, যেগুলোর মাধ্যমে আমরা একটা ইস্ট বেঙ্গল যাপনের অভিজ্ঞতা দিতে চাইছি। তো সেই ব্যাপারে আপনাকে তো চাই 5 মিনিটের জন্য হলেও সেই দিনে। আমি এখন কিছু বলছি না, আপনাকে আগের দিন থেকে আমি একটুখানি জ্বালাবো যে দাদা কালকে সময় পেলে একটু 5 মিনিট ঘুরে যাবেন। না, আমার যেতে পারলে ভালো লাগবে। আমি যদি ফাঁকা থাকি আমি একবার নিশ্চয়ই ঘুরে আসবো না, কিন্তু মানে শেষ অব্দি ব্যাপারটা সেই ফাইনালি অতীতে প্রত্যাবর্তনই হচ্ছে, এবং প্রায় জলসাঘরের বিশ্বাসের মতো শেষে গিয়ে লাঠি নেড়ে বলবে তো ওরা পারেনি। হ্যাঁ, সেই জলসাঘরের ছবি বিশ্বাস কিভাবে বলবেন? হ্যাঁ, উনি ভেরদির একটা কথা বলতেন, আসলে আমরা অতীতের দিকে হাঁটি, সেটাই হবে আসল প্রগতি। পেছন দিকে এগিয়ে যান। কবিতায় ছিল। আমাদের কিছুটা তো এটা সত্যি যে আমরা লুক ব্যাক করব, কিন্তু লুকিং ফরওয়ার্ড মানে সামনের দিকে দেখার ক্ষেত্রেও আমরা চেষ্টা করব যে এবছরের টিম নিয়ে কিছু আলোচনা করা, সেগুলো সবার মতামত যাতে আমরা কালেক্ট করতে পারি এবং সেগুলোকে স্টোর করতে পারি, এবং লং টার্মের ব্যাপারে আমি কালকে শতাবর্তকে বলছিলাম যে দুটো স্ট্রাইকারের জন্য 13টা তো ম্যাচ তো 13টা এবছরে। তুমি আর ডিসিএম খেলো না, তুমি নাগজি খেলো না, তুমি স্ট্যাফোর্ড খেলো না, এমনকি কলিঙ্গ কাপও তুমি এখন আর খেলো না। তোমার সামনে 13টা ম্যাচ মাত্র। তা 13টা ম্যাচে জেসিন বা ডেভিডকে পাশে রেখে দুটো বিদেশি স্ট্রাইকারের টাকা একসঙ্গে যুক্ত করে একজন স্ট্রাইকার কেন আসবে না? ভালো চোট লেগে যেতে পারে, আমরা সে তো মানে যে কোনো সময় হতে পারে। কালকে যে এর কথা যে শতাবর্তনা ঈশান তুলল, ওই যে পাপা দিওয়াকার চামারোকে মোহনবাগান চামারোর জায়গায় নিয়ে এলো, তা ও তো ক্লিক করে গেল। তাহলে ওই আমার ধারণা এই সিদ্ধান্তটা ম্যানেজমেন্ট খুবই ভালো নিয়েছে, যে ওদের দুজনকে বিদায় করেছে, যে এটা আর বোঝা বাড়িয়ে লাভ নেই।
হ্যাঁ, ওরা 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 দুজনেই অবসন্ন এবং একাকী গায়কের নয়তো ফুটবল। এবার ফলে নতুন ফুটবলার আনতেই হবে। এবার এই দুটো টাকা যুক্ত করে একজনকে যদি আনে এবং পাশে জেসিন বা ডেভিডকে যদি রেডি করে, সেটা কোয়াদ্রাত হলে হয়তো করতেন। অস্কার ব্রুজো সেটা কতটা করবেন, উনি হয়তো নামই চাইবেন। মানে একটা কলম্বিয়ান আসুক, একটা মাদাগাস্কার থেকে আসুক, হনরুলু থেকে যদি একটা স্ট্রাইকার নিয়ে আসতে পারি, এইসব এরা চেষ্টা চালাবে। কিন্তু ভালো স্ট্রাইকার আমার মনে হয় যতক্ষণ না এই ক্লাব এবছর নিয়ে আসছে, যে ওই যে কালকে ঈশান খুব চমৎকার বলেছে, যে কাজ কি হবে, কেন গোলটা করা, আর ওর কাজ কি হবে, আরে গোলটা করে দেবে। সেই যে গোলটা সব থেকে যে কঠিনতম কাজটা যে সহজে করতে পারবে, সেই রকম একটা স্ট্রাইকারের ল্যাকিও না আমাদের, কিন্তু গত 10-15 বছর ধরে থেকে যাচ্ছে। হায় সেই চিমা আর নেই, হায় সেই ইয়াকুবু আর নেই, হায় সেই মাইক ওকোর আর নেই। কোয়াদ্রাতকে আমার একটু বর্ণবিদ্বেষী লাগতো, কালো প্লেয়ার কিছুতেই উনি খেলাতে চাইতেন না, আমি দেখেছি। হ্যাঁ, তো এখন অন্তত এই যদি একজন ভালো নাইজেরিয়ান বা কেনিয়ান বা আফ্রিকান কোনো স্ট্রাইকারও আসে, তাহলে আমার মনে হয় যে টিমটা খুব ভালো আছে, ভালো মানে ভালো করা উচিত। আর একান্ত কেউ না হলে আপনার ওই আইডিয়াটা তো আছে, ফাজিলাকে যদি টুপি টুপি মেকআপ টেকআপ দিয়ে ফাজিলাকে যদি নামিয়ে দিতে পারে, হ্যাঁ, কারণ অর্জুন কাল যখন বলছিল যে হ্যাঁ, ফাজিলা দারুণ খেলছে, দুর্দান্ত খেলছে ফাজিলা। হ্যাঁ, যে কোনো এই ভাবতে পারে যে আমরা ফাজিলামি করছি বা ফাজিল ছেলেদের মতো কথা বলছি, কিন্তু ফাজিলা তো মানে প্রায় সে সমস্ত কনসেপ্ট ভেঙে দিচ্ছে। মেয়েদের যে অগ্রগতি, ফাজিলা সেটাকে আর মানে তাকে শিলমোহর দিচ্ছে। ঠিক ঠিক এই মজার নোটেই আজকে আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করব। কিন্তু দাদার সঙ্গে আলোচনা শুরু হলো, চলতেই থাকবে। বিভিন্ন সময় আমরা দাদাকে আবার কমেন্ট করলে উত্তর দিও। একদম একদম, আমরা এত কমেন্টের ভিড়ে আমি আর হারিয়ে ফেলি না। একদম সকল দর্শক বন্ধুদের একটাই রিকোয়েস্ট, আপনাদের ভালো লাগলে এই শোটা লাইক করবেন এবং একটু শেয়ার করবেন, কারণ ওনার মতো একজন ফুটবল প্রেমী মানুষ, তার সঙ্গে আড্ডা মারা, কথা বলার সুযোগ পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এবং দাদা যে 12th ম্যান সময় করে দেখেন, এটার জন্য আমরা হৃদয় থেকে কৃতজ্ঞ এবং ধন্যবাদ দাদাকে। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে। আজকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল।